দর্শক, সমাজের রঞ্জে রঞ্জে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি, আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মে আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে অপরাধের খোঁজ। আজ আমরা আপনাদের দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মচারীর অপরাধের দুনিয়া। ওয়েলটা ভেঙে সে দৌড়ে দাঁড়িয়ে আসতে টুকরা করে আক্রমণ করার পরপর সোহাগ এলাকাতেই ছিল। সোহাগ সুমন ওরা তো এয়ারপোর্ট থেকে সোনা চোরাচালান করে। ব্যাগের থেকে প্রায় 70 গ্রাম স্বর্ণ হারিয়ে যায়। এটা আসলে সুমন সিন্ডিকেটের লোকেরা প্রতিদিন করে। ফয়েজ চৌধুরী সুমন একজন ট্রাফিক হেল্পার, কিন্তু সম্পদ কোটির ঘরে। তার বিরুদ্ধে অভিযোগ শুধু দুর্নীতি নয়, চোরাচালান, অবৈধ সম্পদ অর্জন, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে সাংবাদিক নির্যাতন পর্যন্ত। ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ অর্থ ও ডলার আসলো। ব্যাপক খুশি স্বামী স্ত্রী দুজনেই। পরবর্তীতে সেই অর্থ দিয়েই শুরু তাদের অবৈধ সাম্রাজ্যের আনুষ্ঠানিক সূচনা। ধীরে ধীরে গড়ে ওঠে বিশাল অপরাধ সিন্ডিকেট। কোথা থেকে আসলো এই অর্থ? সেই প্রশ্ন থেকেই অভিযোগ। সাধারণ মানুষের সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় অপরাধের খোঁজের বিশেষ অনুসন্ধান। ফয়েজ চৌধুরী সুমন, গ্রামের বাড়ি বরিশালের কলেজ রোড। পেশায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারপোর্ট সার্ভিস ডিভিশনে কর্মরত একজন ট্রাফিক হেল্পার। সরকারি চাকরিজীবী হলেও তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ব্যাগের থেকে প্রায় 70 গ্রাম স্বর্ণ হারিয়ে যায়। যাত্রীদের হয়রানি করে তাদের স্বর্ণ ও ডলার হাতিয়ে নেওয়া, তাছাড়া তাদের ব্যাগ কেটে মালামাল নিয়ে নেওয়া, এটা আসলে সুমন সিন্ডিকেটের লোকেরা প্রতিদিনই করে। আমাদের টিম বারবার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তিনি কখনো সাড়া দেননি। বরং সাংবাদিকদের অনুসন্ধান শুরু হতেই তিনি তৈরি করেন একটি সন্ত্রাসী মব। ঘটনার দিন আমাদের সাংবাদিক হাবিবুর রহমান ও ক্যামেরাম্যান তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে দক্ষিণ খান এলাকায় অনুসন্ধান চালাচ্ছিলেন। তখনই সুমনের স্ত্রীর বড় ভাই সোহাগ এবং স্থানীয় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মিলে সাংবাদিকদের উপর আক্রমণ করে। পরে সুমন ও তার স্ত্রী লিজাও আক্রমণকারীদের সাথে যুক্ত হয়। আমার বাসার ভিডিও আপনি করে আপনি দৌড়াইবেন। ক্যামেরা ভাঙচুর, ফুটেজ জোরপূর্বক মুছে ফেলা, এমনকি নগদ অর্থ ছিনিয়ে নেওয়া, সবকিছুই অত্যন্ত পরিকল্পিতভাবে সংঘটিত হয়। আপনার দোষ আছে মিয়া, কথা কয় সাংবাদিক অনেক যেখানে সেখানে ছবি তুলবে, যেখানে সেখানে ভিডিও করতে পারবে। লোকেরা সব প্রিয় খেলা দেখতে পারে। পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায় তারা আগেই ওট পেতে ছিল সোহাগের বাড়ির আশেপাশে। সাংবাদিকরা এলাকায় ঢুকলেই তারা হঠাৎ আক্রমণ চালায়। পরিস্থিতি বেগতিক হলে অপরাধের খোঁজ টিম জরুরি সেবার নাম্বার 999-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে। কিন্তু এখানেই শেষ নয়। হামলার পর উল্টো সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা করার প্রস্তুতি নিতে থাকে সন্ত্রাসীরা। অবস্থা প্রতিকূল বুঝে হাবিবুর রহমান দক্ষিণ খান থানায় এফআইআর করেন। সেখানে 5 জন আসামি ও অজ্ঞাত 8-9 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। উনি জানে যে আমরা তাকে খুঁজছি বা তার তথ্য অনুসন্ধান করছি। তারপর আমি হোয়াটসঅ্যাপে তাকে তার ডিটেল লিখে মেসেজ দিয়েছি যেন উনি বক্তব্য যে এটার পক্ষে বিপক্ষে তার মতামত থাকতে পারে। তো সেটি সে দেখেছে, কিন্তু সেটির সে রেসপন্স না করার পরে আমার ধারণা হয়েছে যে আসলে আমার এখন সরাসরি গিয়ে মানে প্র্যাকটিক্যালি ভিডিওগুলো কালেক্ট করতে হবে। আমি আমার ইউনিট নিয়ে বেরোয় আমি দক্ষিণ খালের গাওয়ায় পানি পাম্পের পেছনে যাই। ওইটা তার শ্বশুরবাড়ি হলো, ওইখানে তার অর্থ ইনভেস্ট আছে, বিল্ডিং হাইরাইজ বিল্ডিং। তো এরা জানে যে আমরা ওখানে যাবো, তো ফলে আগে থেকে এরা প্রস্তুত ছিল। আমরা ওর বিল্ডিংয়ের ছবি তখনও নেইনি, নিব ঠিক ওই মুহূর্তে সোহাগ না বেরোতার সম্বন্ধে যে সে বেরোয় এসে আয় সবাই বলে চিৎকার দেওয়ার পরে সবাই বেরো চলে আসছে চারপাশ থেকে, আমাদেরকে ঘিরে ধরার পরে মোবাইল ফোন কেড়ে নেয়, নিয়ে মোবাইল দিয়ে আমার মাথায় আঘাত করে। কি আঘাত? কেটে শোয়া। আর পেছন থেকে অনেকেই আঘাত করে পেছনে, আমাকে ক্যামেরাম্যানকে আমার পায়েও আঘাত করে। তো এই পর্যায়ে সে আমার মোবাইলটিকে ভেঙে ছবি তুলছে, ভিডিও বেশি এই মোবাইলটা মোবাইলটা ভেঙে সে দৌড়ে বাড়িতে গেছে দাঁড়িয়ে আসতে বা হাসুয়া দেয় কোপাব, কারণ সাবজেক্ট হচ্ছে সে আমাদেরকে কোপাব টুকরা করে গাছ। ওখানে বয়স্ক লোক ছিল, আমাদেরকে বললো যে আপনারা একটা আবার করে চলো। আমরা পাশ দিয়ে বেরোয় চলে আসতে গেছি, ঠিক এই মুহূর্তে হই করে আবার সবে পেছন চিটছে। আমরা দাঁড়িয়ে গেলে
তারা ঘিরে ধরে। এর মধ্যে আমি যেটা করেছি ওই মুভমেন্টের মধ্যেই রানিং অবস্থায় আমি 999 কল দিয়ে পুলিশের মধ্যে যোগাযোগ করে, জাতীয় জরুরি সেবা যোগাযোগ করে তারা পুলিশকে কল করে, পুলিশের নামে কথা হয়, তারপরে পুলিশ এসে আমাদেরকে রিসিভ করে ওখান থেকে নিয়ে আসে। সকাল পর্যন্ত এলাকায় ঘুরে বেড়ানো হামলাকারীরা অজ্ঞাত কারণে পুলিশের আগমনের কথা আগেই টের পেয়ে বিকেলের মধ্যেই উধাও হয়ে যায়। এই ঘটনায় স্থানীয় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রশ্ন উঠতে শুরু করে পুলিশের আগমনের কথা আগে থেকেই কিভাবে জানল সুমন সোহাগরা। সাংবাদিকদের আক্রমণ করার পরপর সোহাগ এলাকাতেই ছিল, পরে পুলিশের আসার খবর শুনে সে পালায় যায়। আসলে এটাই আমাদের প্রশ্ন যে পুলিশ আসার আগে তাদের কাছে খবর কেমনে গেল। এদিকে আদালত থেকে জামিনে ছাড়া পেয়েই হুমকি ধুমকি শুরু করে সোহাগ সুমনের সেই অপরাধী চক্র, যার ফলে বাধ্য হয়ে সুমন সোহাগের দীর্ঘদিনের অপরাধের বিষয়ে মুখ খুলতে শুরু করে সাধারণ জনগণ। সোহাগ সুমন ওরা তো এয়ারপোর্ট থেকে সোনা চোরাচালান করে, তারপরে আরো কত অপরাধ করে। ওরা খুব খারাপ মানুষ। এলাকায় ওরা ছাড়া পাওয়ার পরে হুমকি শুরু করছে, আমাদের থাকাই মুশকিল হয়ে গেছে। ওদের বিরুদ্ধে কথা বললে আসলে অবস্থা খারাপ হয়ে যায়, তারপরও এখন এত পরিমাণে অপরাধ করা শুরু করছে, মুখ না খুলে আর কোনো উপায় নেই। অন্যদিকে সাংবাদিক হাবিবুর রহমান তার উপর আক্রমণের পর অসুস্থতা ও মামলাজনিত কারণে অনুসন্ধান চালিয়ে যেতে না পারায় অপরাধের খোঁজের অন্য আরেকটি টিম অনুসন্ধান শুরু করে। কারণ সোহাগ সুমনের অপরাধের গল্প সবার কাছে উন্মোচন করা ছিল খুবই গুরুত্বপূর্ণ। স্বর্ণ চোরাচালানকারীদের সঙ্গেও তার যোগসূত্রের অভিযোগ রয়েছে। বিস্তারিত জানাবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, স্বাগত অপরাধের খোঁজে। প্রশ্ন হলো, একজন ট্রাফিক হেল্পার কেন এতটা ক্ষিপ্ত হয়ে উঠলেন? কেন তার অপরাধ চক্রকে নিয়ে সাংবাদিকদের উপর হামলা চালাতে হলো? উত্তর খুঁজতে হলে যেতে হবে 5 বছর আগে। 2020 সাল দক্ষিণখানের একটি বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়। প্রায় প্রতিটি ফ্ল্যাটে শুরু হয় বিশেষ তল্লাশি। সেই বাড়ির একটি ফ্ল্যাটে থাকত সুমন ও তার স্ত্রী লিজা। অভিযানের সময় সুমন লিজা বাসার বাইরে ছিল। ক্রমাগত অভিযানে তারা ব্যাপক বিচলিত। কারণ হিসেবে জানা যায় তাদের খাটের নিচেও ছিল বিপুল পরিমাণে নগদ অর্থ। এরপর অভিযান চলাকালীন ধরা পড়া ভয়ে তারা কোনো একজনকে দিয়ে ময়লার ঝুড়িতে করে খাটের নিচে রাখা প্রায় কোটি টাকা ও বিপুল পরিমাণ ডলার সরিয়ে নিতে সক্ষম হয়। একসময় আইনশৃঙ্খলা বাহিনীর সেই বিশেষ অভিযান থেমে যায়। স্থানীয় সূত্রে জানা যায় ময়লার ঝুড়িতে করে নিয়ে যাওয়া সেই বিপুল পরিমাণে নগদ অর্থ ও ডলার নিরাপদে আবার ফিরে আসে সুমন লিজার হাতে। আর সেই অর্থ দিয়ে শুরু সুমনের অবৈধ সাম্রাজ্যের আনুষ্ঠানিক সূচনা। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে একটি শক্তিশালী সিন্ডিকেট। 20 সালের কাহিনী আমি বলতেছি। সুমন হয় এই জায়গায় পলায় গেল, 10টা বাজে কাস্টম, সিভিল এভিয়েশনের কিছু পুলিশ প্লাস কিছু সিএনডিএফের লোক এবং ডিবি পুলিশ এবং র্যাব, দক্ষিণখান থানার 2-11 জন এসআই এটা তদন্ত করে বাড়িঘর দিয়ে সব জায়গায় খুঁজে মুজে গেল। লিজা যাওয়ার সময় কি করছে, 1 ব্যাগ টাকা ওরা ছিল ফ্ল্যাটে, এই টাকাটা নিয়ে আর মায়ের ঘরে স্থগিত করছে। রাত্রে 12টার পরে আসছে আবার ডিবি পুলিশ, কাস্টম পুলিশ, মানে এটা সেটা আয়া আবার ঘুরে গেছে, গেটে তালা মারা, গেট সমানে বাইরে দিয়েছে। সোহাগের বউ লিজার ভাবি আমারে ফোন দিছে, ভাই ঘরের মধ্যে এতগুলো টাকা, কারণ কেটা বাইরে বাইরে করতেছে জানি না, পুলিশ এলো না, ঢাকায় দিল, আমার টাকাগুলো যেমনি হোক বাঁচাই দিত। আমি তো ফোনটা কাটেন যেমনি হোক কিছু একটা করা যায় কি। এই মুহূর্তে দিছে আবার লিজা ফোন, যেমনি পারেন টাকাগুলো বাঁচানো। বাঁচানোর পরে যা হয় হইল, এটা নাটকের মতো একটা কল্পনা করলাম তাৎক্ষণিকভাবে, প্লাস পয়েন্ট। আমি সাকসেসফুল হইলাম ওই জায়গায়, একবারে পুরো সাকসেসফুল হইলাম। কয়েকটি ধাপে তৈরি হয় এই শক্তিশালী সিন্ডিকেট। প্রথম ধাপ, স্ত্রীর বড় ভাই সোহাগ, যিনি বিদেশে থেকে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করত, অবৈধ মালামাল আনার জন্য চুক্তি করত। দ্বিতীয় ধাপ, সুমন নিজেই বিমানবন্দরের ঊর্ধ্বতনদের ম্যানেজ করে এবং নিজের সিন্ডিকেটের প্রভাব খাটিয়ে এসব মালামাল পার করিয়ে দিত। তৃতীয় ধাপ, স্থানীয় আত্মীয় স্বজন যারা এসব মালামাল হেফাজতে রাখত এবং বাজারজাত করত। এইভাবেই পারিবারিক নেটওয়ার্ককে ব্যবহার করে তারা অপরাধ জগৎকে শক্তিশালী করে তোলে। আপনাদের জায়গাটা কিভাবে কিনছে? ও তো কিনে নেয়, ও কিনছিল ওর শ্বশুরে। 7 তলা করছে, এটা তো ও করতেছে, তাই না? হ্যাঁ, এ করতেছে। আর অনেক জায়গা অর্ধেক করলো হ্যাঁ, আর অর্ধেক করলো মনে করেন সমুদ্রে, মানে দুজনে আদা আদি করে নিছে না? আদা মানে সমুদ্রে কম দিচ্ছে, ও বেশি নিচ্ছে। ওদের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক কেমন?
আছে মোটামুটি, কিন্তু গভীর না, মনে করেন এরকম আর কি, মানে ঝগড়াঝাটি করে আর কি, এরকম ঝামেলাটা আচ্ছা সবার লাগে। হ্যাঁ, তদন্তে উঠে আসে আরও বিস্ময়কর তথ্য। সুমনের স্ত্রীর বড় ভাই সোহাগের ব্যক্তি জীবন নিয়েও এলাকায় চাউর রয়েছে মুখরোচক গল্প। স্থানীয় বাসিন্দাদের দাবি, এক প্রবাসীর স্ত্রী সহ বেশ কয়েকজনের সঙ্গে রয়েছে তার অনৈতিক সম্পর্ক। লোকটা কেমন? লোকটা খুবই খারাপ, তার অনেক মালাবন্ধ দেহে, বিদেশ থেকে লোকের খবর টবর রাখে। দীর্ঘ অনুসন্ধানে স্থানীয়দের নিকট থেকে জানা যায়, সোহাগ সুমন সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। যাত্রীদের ব্যাগ কেটে মালামাল চুরি, তল্লাশির নামে নারী যাত্রীদের হয়রানি করে স্বর্ণ ও ডলার হাতিয়ে নেওয়া, মানি লন্ডারিং এর মাধ্যমে অবৈধ অর্থ বিদেশে পাচারে সহায়তা করা, মানব পাচারকারীদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক। এয়ারপোর্টের থেকে লাগেজ কাটে, সেখান থেকে কিছু মালামাল নিয়ে আসে, আরো দামি আনে না, অনেক কিছুই আনে যাত্রীরা। প্রতারক এই সিন্ডিকেটের কারণেই বিদেশ ফেরত যাত্রীদের হয়রানি ও মালামাল হারানোর ঘটনা বাড়ছে হু হু করে, আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সব হারিয়ে অসহায় মানুষের আর্তনাদও। প্রায় প্রতিদিনই তাদের কান্নায় ভারী হয় বিমানবন্দরের পুরো পরিবেশ। আমি এই স্বর্ণ না পাইলে এখানে আমার জীবন দিব ভাই। থেকে আমার প্রায় 70 গ্রাম স্বর্ণ হারিয়ে যায়। বিমানবন্দরের ভেতরের কিছু অজ্ঞাত কর্মচারীও দাবি করেন, সুমন দীর্ঘদিন ধরে এসব অপরাধে সক্রিয় ছিল, তবে কেউ সাহস করে এতদিন মুখ খোলেনি। যাত্রীদের হয়রানি করে তাদের স্বর্ণ ও ডলার হাতিয়ে নেওয়া, তাছাড়া তাদের ব্যাগ কেটে মালামাল নিয়ে নেওয়া, এটা আসলে সুমন সিন্ডিকেটের লোকেরা প্রতিদিনই করে। দর্শক, শুধু বিমানবন্দর নয়, পুরো এলাকা জুড়েই তৈরি হয় সুমনের অবৈধ নেটওয়ার্ক। বিস্তারিত জানাবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি জাতীয় পতাকাবাহী সংস্থা, আমাদের গৌরবের প্রতীক। কিন্তু সুমনের মতো কর্মচারীরা বিমানকে প্রশ্নবিদ্ধ করেছে, যাদের হাতে গড়ে উঠেছে শত কোটি টাকার অবৈধ সাম্রাজ্য। সময় গড়াতে গড়াতে সুমন শুধু একজন ট্রাফিক হেল্পার নন, বরং স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট লিডারে পরিণত হন। তার সম্পদের পাহারা দিত হানিফ ভুঁইয়া, সেলিম ভুঁইয়া এবং তাদের একজন আস্থাভাজন নারী তানি শর্মা। তারা এলাকা জুড়ে ভয়ভীতি ছড়িয়ে নিজেদের প্রভাব বিস্তার করত। সুমন সাহেব চিনিত, অনেক বাড়ি গাড়ি করছে, অনেকটি বাড়ি আছে, 4-5টা বাড়ি সারি আছে, অনেক সোনা দানা, অনেক কিছুই আছে। এয়ারপোর্টের ভেতরে গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্যের মূল নিয়ন্ত্রক হয়ে ওঠে সুমনের দল। বিদেশ ফেরত যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়, লাগেজ আটকে রাখা, দামি মালপত্র অদৃশ্য হয়ে যাওয়া, এসব ছিল প্রতিদিনকার ঘটনা। অভিযোগ আছে, অনেক লাগেজই আসলে ইচ্ছাকৃতভাবে হারিয়ে যেত, পরে টাকা দিলে হঠাৎ পাওয়া যেত। এয়ারপোর্ট থেকে যে বিদেশের লোক এখান থেকে ব্যাগসেক কাটটা, লিকেজ কাটটা, এখান থেকে অনেক কিছুই করছে, চুরি টুরি করে। তবে এই কাজগুলো একা সম্ভব হতো না। আড়ালে ছিল কিছু ঊর্ধ্বতন কর্মচারীর যোগাসাত্র। তারা অভিযানের আগাম খবর ফাঁস করত, ভুয়া কাগজপত্রে সই দিত এবং অনেক সময় পুরো বিষয়টা চেপে যেত। বিনিময়ে প্রতি মাসেই মোটা অঙ্কের টাকা পেতেন তারা। লাগেজ বেল্ট থেকে কাস্টমস পর্যন্ত প্রতিটি ধাপে ছিল সুমনের লোক, আর উপরের স্তর থেকে মিলত সুরক্ষা। এই প্রক্রিয়াতেই চলত ইলেকট্রনিক্স, সুগন্ধি, নিষিদ্ধ দ্রব্য থেকে শুরু করে সোনার বারচোরা চালান। যেসব চালান ধরা পড়ত সেগুলো ছিল মূল চালানের আড়াল, কারণ বড় অংশ অনেক আগে অবজস্য হয়ে যেত। এইসব অবৈধ কর্মকাণ্ডের অর্থই তাকে বানিয়েছে কোটি টাকার মালিক। কোষাইবাড়ির প্রমিনেন্ট অ্যাপার্টমেন্ট, মূল্য প্রায় 3 কোটি টাকা। গাজীপুর ও মাওনা একাধিক জমি, মূল্য প্রায় 10 কোটি টাকা। দক্ষিণখানে 7 তলা বাড়ি, মূল্য প্রায় 10 কোটি টাকা। পূর্বাচল একাধিক প্লট, মূল্য প্রায় 30 কোটি টাকা। সব সম্পত্তি স্ত্রী বা আত্মীয়দের নামে রেজিস্ট্রি করা, যাতে সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ আনা কঠিন হয়ে পড়ে। মানে চাকরি করে সুমন সাহেব, উনি বাড়ির কাজ আমি করতেছি। 7 তলা হয় না, সাত দিতে আছে। পূর্বাঞ্চল পড়ছে স্যার, 300 ফিটে আমার 26 নাম্বার 25 নাম্বার সেক্টরে 3 কাটাও আছে স্যার, 5 কাটাও আছে, কিন্তু ওই জায়গার প্লটগুলো 3 কাটাটাই বেশি। মানে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন যদি কোনো জীবনযাপন কেউ করে এবং এটা যদি আমরা লিখিতভাবে কোনো অভিযোগ পাই, তাহলে আমরা আমাদের বিমান সার্ভিস রেগুলেশন অনুযায়ী আমরা এটা তদন্ত করব এবং যদি সত্যতা পাওয়া যায় তো সেই অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। একজন সাধারণ ট্রাফিক হেল্পার থেকে কোটি টাকার মালিক বনে যাওয়া, এয়ারপোর্টে অপরাধ নেটওয়ার্ক তৈরি করা, যাত্রী হয়রানি থেকে শুরু করে চোরাকালান, সব মিলিয়ে ফয়েজ চৌধুরী সুমনের কাহিনী এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন রয়ে যায়, একজন সরকারি চাকুরিজীবী এত বিপুল অবৈধ সম্পদের মালিক হলো কিভাবে? আর ভেতরে সে রক্ষকবচ কারা, যারা তার জন্য আইনকে অসহায় করে তুলল? ওর ডিটেলসটা সিকিউরিটিকে দিয়ে দেন। এটা সিভিল এভিয়েশন সিকিউরিটি আছে, এসবি আছে, এনএসআই আছে, হ্যাঁ, বিজিএফআই আছে, এসবি, পুলিশ যারা আছে, এপিবিএন, সবাইকে তার মানে যে খারাপ দিক আছে
তুলে ধরে দিয়ে দেন, তারা অ্যাকশন নিয়ে নিক। ডিটেলসটা আমাকে দিয়ে দেন, আমি আগে তাকে ডাকি, দেখি, শুনি, তারপরে আমি কথা বলি আপনার সাথে। আপনি ইয়ে করেন, ওর সম্বন্ধে ইয়ে দেন, আমি এনএসআই ডিজিএফআই কে দিয়ে দিব সব। প্রশ্ন হলো, সরকার ও কর্তৃপক্ষ কি এই দুর্নীতিবাদ চক্রকে নিয়ন্ত্রণে নেবে? বিমান কি ফিরে পাবে তার হারানো গৌরব? অপরাধের খোঁজ আজকে এই পর্যন্তই। দর্শক, আপনার অবচেতন মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদেরকে অবহিত করুন। খোদা হাফেজ।